তারা সমুদ্রের একবারে মাঝ বরাবর প্রায় 40 বছর পুরাতন একটি জং পড়া জাহাজ খুঁজে পায়। তবে আদেও তারা সেই জাহাজের ইতিহাস সম্পর্কে কিছুই জানতো না। সেই জাহাজের কাছাকাছি গেলে নাকি মানুষ অদ্ভুতভাবে উধাও হয়ে যেত এবং ওইখানের কিছু মানুষ নাকি প্রায় সেখানে একটি ছোট বাচ্চাকে দেখতে পেত। তবে কেন, কি রহস্য লুকিয়ে আছে এই জাহাজে এবং কেন মানুষ অদ্ভুতভাবে উধাও হয়ে যেত? আসুন জানা যাক এই 40 বছরের পুরাতন ভয়ানক জাহাজের গোপন রহস্য। গল্পের শুরু হয় 1962 সাল। সেখানে আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি বিশাল বড় জাহাজ দেখতে পাই। ওই জাহাজের মোট 600 জন যাত্রী নিউ ইয়র্কের দিকে যাত্রা শুরু করেছিল। তখন জাহাজের ভিতর একটি পার্টি চলছিল, যেখানে একজন সুন্দরী গায়িকা গান গাইছিল এবং সবাই তার গান শুনে বেশ মজায় নাচানাচি করছিল। জাহাজের সকল যাত্রীরা এই সুন্দর সময়টিকে উপভোগ করছিল, কিন্তু তারা আদৌ জানতো না যে আর কয়েক মিনিটের মধ্যে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা ভাবতেও গায়ের লোম শিহরে উঠবে। সেই জাহাজে আমরা একটি কেটি নামক ছোট বাচ্চাকে দেখতে পাই। সে অন্য সবার থেকে আলাদা। সে একা একা জাহাজের এক কোনায় বসে খেলা করছিল। এই দেখে তখন জাহাজের ক্যাপ্টেন কেটি নামক বাচ্চাটিকে তার সাথে নিয়ে আসে এবং তার সাথে ড্যান্স করতে থাকে। ঠিক তখনই আমরা এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই, যে ব্যক্তি জাহাজের ইঞ্জিন রুম থেকে একটি লিভার উপরের দিকে তুলে দেয়। সাথে সাথেই একটি ধারালো তার টান টান হয়ে মানুষের শরীর ভেদ করে চলে যায়। চারিদিকটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। দেখতে দেখতেই সবার শরীর টুকরো টুকরো হতে শুরু করে। এই রকম মর্মান্তিক দৃশ্য দেখলেও গায়ের লোম হিম হয়ে যায়। চারিদিকটা শুধু রক্ত আর রক্ত ছড়াচ্ছিল। তবে সৌভাগ্যবশত কেটি নামের একটি বাচ্চা সেখানে বেঁচে যায়, কারণ তার হাইট কম ছিল, যার কারণে তার মাথার উপর দিয়ে তারটি চলে গিয়েছিল। ঠিক এভাবেই প্রায় 40টি বছর কেটে যায়। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়। তারপর সমুদ্রের মাঝখানে কয়েকজন মানুষকে দেখানো হয়। তারা একটি কাঠবোর্ডের মাধ্যমে বড় একটি জাহাজকে টেনে নিয়ে যাচ্ছিল। তখন ওই হঠাৎ করে পুরাতন জাহাজটি ডুবে যেতে শুরু করে। এটি দেখে টিম লিডার মার্ফি তার টিমের একজন মেয়ে রমণীকে বলে ওই জাহাজটিতে কি হয়েছে তাকে দেখতে হবে। তারপর ওই মেয়েটিকে জাহাজে পাঠিয়ে দেওয়া হয়। ওই মেয়েটির নাম ছিল মরিন। মরিন যখন ওই জাহাজটিতে যায় তখন জাহাজে যাওয়ার পর ওই ডাকবোর্ডটি যেটা দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা কেটে দেওয়া হয়, কারণ ওইটা যদি কেটে না দেওয়া হয় তাহলে তাদের ডাকবোর্ডটি ওই জাহাজের সাথে সাথে ডুবে যেতে পারে। মরিন যখন সেই পুরানো জাহাজে যায় তখন জানতে পারে যে জাহাজের নিচের অংশ জং পড়ার কারণে ছোট একটি ফাটল সৃষ্টি হয়েছে, যার জন্য জাহাজের জল দ্রুত ভর্তি হচ্ছে এবং আর হয়তো 5 মিনিটের মধ্যেই জাহাজটি ডুবে যেতে পারে। মরিন এই কথা মার্ফিকে জানায়। মার্ফি তখন মরিনকে বলে সে যেন দ্রুত তাদের ডাকবোর্ডে ফিরে আসে। তারপর আস্তে আস্তে সেই জাহাজটি ডুবে যেতে থাকে। তখন টিমের আরও 2 জন মরিনের কাছে যায় এবং তারা ও মরিনকে বাইরে বেরিয়ে জাহাজটিকে ছেড়ে দিতে বলে। কিন্তু এই জাহাজটিকে খুঁজে বার করতে তাদের প্রায় 3 মাস সময় লেগেছিল। তাই মরিন এত সহজে এই জাহাজটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। তারপর ভয়াবহ একটি কাণ্ড ঘটে গেল। তখন জাহাজটিকে ঠিক করার জন্য সে নিজে নিজেই জলে ঝাঁপ দেয়। তাই দেখে উপরের সে 2 জন ব্যক্তিও জলে ঝাঁপ দেয়। এই 3 জন কোনো মতে জাহাজটিকে ডুবে যাওয়ার আগেই তার ফাটলে ওয়েল্ডিং করে জাহাজটিকে ডোবার হাত থেকে বাঁচিয়ে তোলে এবং কোনো মতে সেটিকে কিনারায় নিয়ে আসে। তারপর জাহাজটিকে তারা বাজারে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করে। টিমের লিডার মার্ফি এই টাকা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। তারপর তারা বারে গিয়ে সবাই একটা ড্রিঙ্ক নিয়ে মজা করে খেতে থাকে। এই সময় জ্যাক নামের একজন লোক তাদের উপর অনেকক্ষণ ধরেই নজর রাখছিল এবং তাদের সব কথাই শুনছিল। তারা যে সমুদ্রের নিচের গুপ্তধন এবং ঐতিহাসিক পুরানো জিনিসগুলিকে খুঁজে বের করে এবং সেগুলোকে মার্কেটে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে সেটা সে বুঝতে পারে। তাই কিছুক্ষণ তাদের কথা শোনার পর জ্যাক নামে সেই লোকটি মার্ফির কাছে আসে এবং একটি জাহাজের কথা বলে যার মধ্যে নাকি অনেক গুপ্তধন লুকিয়ে আছে। তারপর সে মার্ফিকে তার পরিচয় দেয়। কয়েকদিন আগেই তাদের ক্যামেরায় একটি জাহাজ ধরা পড়েছিল। সে রিসার্চ করে জানতে পেরেছে এই জাহাজে নাকি অনেক সোনা আছে। জ্যাক আসলে সেই জাহাজের কথাই বলছিল, যে জাহাজ প্রায় আজ থেকে 40 বছর আগে এক রহস্যময় লোক জাহাজের সকল মানুষকে হত্যা করেছিল। মার্ফিও 40 বছর আগে হারিয়ে যাওয়া এই অ্যান্টিনিও গ্রাজা নামের জাহাজটির কথা শুনেছিল। তবে এখনো পর্যন্ত এই জাহাজটিকে সবাই অনেকেই খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত কেউই সেই জাহাজটির খোঁজ পায়নি। সেটা নাকি হঠাৎ করে অদ্ভুতভাবে উধাও হয়ে যেত। তারপর জ্যাক মার্ফিকে জানায় ওই জাহাজটি কোথায় আছে সে তার খোঁজ জানে, আর যদি তারা এই জাহাজটিকে নিয়ে বাজারে বিক্রি করে তবে তারা রাতারাতি অনেক ধনী হয়ে যাবে। আর সৌভাগ্যবশত সেখানে আমরা অনেক সোনাও পেয়ে যেতে পারি। অনেক টাকার কথা শুনে কার না লোভ হয় বলেন? তাই টিমের সবাই এই মিশনের জন্য তৈরি হয়ে যায় এবং পরের দিনই তারা তাদের ট্রাক বোর্ড নিয়ে অ্যান্টিনিও গ্রাজা নামের সেই জাহাজটির সন্ধানে বেরিয়ে পড়ে।
আর এই কাজে জ্যাক তাদেরকে সাহায্য করে। বেশ কয়েকদিনের সফরের পর তারা সমুদ্রের একটি খুবই নির্জন জায়গায় এসে পৌঁছায়, যেখানে একজন টিম মেম্বার তাদের বোল্ডের রাডারের আশেপাশে কোনো একটি জাহাজের থাকার সংকেত পায়। তারপর তারা বুঝতে পারে যে 40 বছর আগে হারিয়ে যাওয়া জাহাজটি এখানে কোথাও আছে। তবে এই গভীর সমুদ্রের চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎই কিছুটা এগিয়ে যেতেই তাদের সামনে একটা বিশাল জাহাজ চলে আসে, আর এটাই ছিল সেই জাহাজ অ্যান্টোনিও গ্রাজা, যেটি মাত্র আমাদের গল্পে শুরুতেই দেখেছিলাম। তারপর এই জাহাজটি দেখে সবাই খুশি হয়ে যায়, কারণ সবার তাদের স্বপ্ন পূরণ হতে চলেছিল। কিন্তু এই স্বপ্নই যে তাদের কাল হয়ে দাঁড়াবে সেটা তারা বুঝতেই পারেনি। তারা সবাই ভেবেছিল এই জাহাজটি বিক্রি করে তারা সবাই মালামাল হয়ে যাবে, আর যদি তারা সোনাগুলো পেয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তারপর তারা সবাই জাহাজটি পরীক্ষা করার জন্য ভিতরে চলে যায়। জাহাজটি ভিতর থেকে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, আর তখন তারা যখন ভিতর দিয়ে যাচ্ছিল তখন সবার গা কেমন যেন ছমছম করছিল, এবং ভিতর থেকে কেমন যেন একটি আওয়াজ ভেসে আসছিল। তখন মার্ফি তার সঙ্গীদের এগিয়ে যেতে বলে। তারপর তারা একটি আওয়াজকে অনুসরণ করতে করতে একটি বড় ঘড়ির কাছে গিয়ে পৌঁছায়। বাইরে ভাই, অবাক করার একটি বিষয়, তারা দেখে যে সেই ঘড়িটির কাঁটা এখনো নড়ছিল, কিন্তু হঠাৎই কিছুক্ষণ পর ঘড়িটির কাঁটা থেমে যায়। এটি দেখে তাদের কিছু অদ্ভুত লাগে, তবে তারা খুব একটা গুরুত্ব না দিয়ে জাহাজটিকে আরো পরীক্ষা করার জন্য এগিয়ে যায়। ভিতরে জাহাজটি পুরোপুরি ভেঙে চুরে গিয়েছিল, সবকিছু ভাঙা ছিল এবং জাহাজের রোহায় জং পর্যন্ত ধরে গিয়েছিল। হঠাৎই যাওয়ার সময় নিচের ফ্লোর ভেঙে তাদের একজন সাথী নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মরিন তাকে ধরে ফেলে, আর যখন মরিন তাকে উপরে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে নিচে সিঁড়িতে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই মেয়েটি ছিল সেই বাচ্চা মেয়েটি যে 40 বছর আগে অর্থাৎ 1962 সালে জাহাজের একা বেঁচে গিয়েছিল। সৌভাগ্যবশত সেদিন তার মাথার উপর দিয়ে তারটি চলে গিয়েছিল, কিন্তু অবাক করার বিষয় 40 বছর পরও তার চেহারার কোনো পরিবর্তনই হয়নি। তবে কি এই মেয়েটি জীবন্ত নাকি অন্য কিছু, নাকি এই মেয়েটির আত্মা ছিল ওটি? তারপর মরিন যখন মেয়েটিকে আবার দেখে তখন মেয়েটি হঠাৎ কোথাও যেন গায়েব হয়ে যায়। তার মানে এই মেয়েটির আত্মাই এখন জাহাজে ঘোরাফেরা করছে। তবে মরিনের মনে হয় এটা হয়তো তার চোখের ভুল। তারপর তাকে কোনো মতে উপরে টেনে তোলে। মরিনের এবার ভয় হতে শুরু করে, কিন্তু এই জাহাজটিকে এখনো পরীক্ষা করতে বাকি ছিল। জাহাজটি আকারে বিশাল বড় ছিল, তাই তারা জাহাজটিকে আরো ভালোভাবে দেখতে শুরু করে। তারা যেতে যেতে জাহাজের মেইন কেবিনে গিয়ে পৌঁছায়। অদ্ভুত ব্যাপার ছিল, সেখানে গিয়ে তারা একটি ডিজিটাল ঘড়ি খুঁজে পায়। এটি দেখে তারা আসলেই অবাক হয়, কারণ 40 বছর আগে এই রকম ডিজিটাল ঘড়ি তো কোথাও দেখা গিয়েছিল না। বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই শুধুমাত্র একটি সাবস্ক্রাইব এবং একটি লাইকের জন্য। আপনাদের আমি অনুরোধ করব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন রকমে জাহাজটিকে দেখে তারা সবাই তাদের ডাক বোর্ডে ফিরে আসে, এবং মার্ফি সিদ্ধান্ত নেই যে পরের দিন তারা এই জাহাজটিকে টাগবোল্ট দিয়ে বেঁধে নিয়ে যাবে। পরের দিন সকালে তারা জাহাজের নিচের ভাগ ভালোভাবে পর্যবেক্ষণ করে জানতে পারে যে জাহাজের কয়েকটি বেশ বড় ফাটল আছে, আর সেগুলি জং পড়ার কারণে হয়েছে, যার কারণে জাহাজটি ধীরে ধীরে জলে ডুবতে থাকে। মার্ফি বলে যে এই অবস্থায় জাহাজটিকে ডাকবোর্ড দিয়ে বেঁধে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ জাহাজে প্রচুর জল ভর্তি হয়ে গেছে। জলের কারণে জাহাজের ওজন অনেকটাই বেড়ে গেছে, তাই এই পুরনো জাহাজটিকে ডাকবোর্ড দিয়ে বেঁধে নিয়ে যাওয়া বোকামি হবে। আর তাছাড়া আগের দিন তারা এই জাহাজে কোনো রকম গুপ্তধন পায়নি, হয়তো তাদের কাছে ভুল খবর আছে। তবে টিমের বাকি সদস্যরা তার সাথে সহমত ছিল না, বিশেষ করে জ্যাকের। তারপর জ্যাক জোর গলায় বলতে থাকে, আমি জানি এই জাহাজে গুপ্তধন আছে। জ্যাকের এই কথা শুনে তারা আরো একবার জাহাজটিকে ভালোভাবে সার্চ করতে চাইছিল। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা জাহাজটির ফাটলটি ওয়েল্ডিং করে বন্ধ করবে, এবং তারপর জাহাজের ভিতরে থাকা সমস্ত জল বের করে এটিকে টারবোর্ড দিয়ে টেনে নিয়ে যাবে, যার ফলে জাহাজটিকে নিয়ে যাওয়ার জন্য সবাই যার যার কাজে লেগে যায়। কয়েকজন জাহাজের ফাটলটিকে ঠিক করার জন্য কাজে লেগে পড়ে, এবং কয়েকজন জাহাজের ভিতর থাকা গুপ্তধন খুঁজতে থাকে। গুপ্তধন খোঁজার জন্য মরিন জাহাজের এদিক ওদিক ঘুরতে শুরু করে, এবং সে যেতে যেতে সেই একটি সুইমিং পুলের কাছে গিয়ে পৌঁছায়। তখন সে সুইমিং পুলটি দেখে হতবাক হয়ে যায়, কারণ সুইমিং পুলটিতে প্রচুর গুলির চিহ্ন ছিল এবং সেখানে অনেক গুলির খাপও পড়েছিল। সুইমিং পুলটি দেখে উপরে উঠে আসার সময় হঠাৎ তখন সেই মেয়েটিকে দেখতে পায়। সে চমকে গিয়ে সরাসরি সুইমিং পুলে পড়ে তার মাথাটি সুইমিং পুলের মেঝেতে জোরে ধাক্কা লেগে রক্ত বেরোতে শুরু করে। ঠিক তখনই এই সুইমিং পুল রহস্যজনকভাবে তার রক্ত চুষে নেই। মরিন যখন আবার উপরে তাকায় তখন সেই মেয়েটিকে আর দেখতে পেল না। মেয়েটি কোথায় যেন অদৃশ্য হয়ে
গেছে। তবে সেখানে জ্যাক দাঁড়িয়ে ছিল। জ্যাক মরিনকে সুইমিং পুল থেকে বের হতে সাহায্য করে। বাইরে বেরিয়ে মরিন জ্যাককে বলে যে সে এইমাত্র একটি মেয়েকে দেখেছে, কিন্তু সে হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে গেছে। জ্যাক মরিনকে বলে যে এটা হয়তো তোমার মনের ভুল হতে পারে, এখানে তো কোনো কিছুই দেখতে পেলাম না, কোনো মেয়েকে দেখতে পেলাম না। যাই হোক, পরে তারা দুজন ওইখান থেকে চলে যায়। অন্যদিকে মার্ফি এই জাহাজের ক্যাপ্টেনের রুমটি খুঁজে পায়। সে যখন রুমের ভিতর যায় তখন রুমটি খুব খারাপ অবস্থায় ছিল। বেশ কিছুক্ষণ দেখার পরেও সে তেমন কিছু সেখানে খুঁজে পেল না। কিন্তু যখন মার্ফির নজর সামনের টেবিলের উপর পড়ে তখন সে দেখে যে টেবিলের উপর একটি মদের বোতল এবং গ্লাসে মদ ঢালা রয়েছে। এটা দেখে মনে হচ্ছিল যেন কেউ এই মাত্র মদ খেয়ে চলে গেছে। মার্ফি কিছু না ভেবেই গ্লাসটি মুখে তুলে খেতে শুরু করে। তখনই তার নজর সামনে লাগানো আয়নাতে গিয়ে পড়ে এবং আয়নাতে মার্ফি এই পুরাতন জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। সে একেবারেই তখন চমকে যায় এবং তার হাত থেকে মদের গ্লাসটি পড়ে যায়। সে সেখানে আর না দাঁড়িয়ে ভয়ে বেরিয়ে সেখান থেকে চলে যায়। জাহাজে প্রায় সবার সাথে কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটছিল। একজন টিম মেম্বার যার নাম ছিল মার্ক, সে জাহাজে কোনো একটি লেডি সিঙ্গারের গানের আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজ ফলো করে জাহাজের গ্রাউন্ড এরিয়াতে গিয়ে পৌঁছায়। সেখানে একটি জ্বলন্ত সিগারেট ছিল এবং সিগারেটে লিপস্টিক লাগানো ছিল। এর মানে এখানে অবশ্যই কেউ আছে। ঠিক তখনই আমরা আসলেই সেই 40 বছর আগের পুরানো লেডি সিঙ্গারকে দেখি, সেই সিঙ্গার যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তবে মার্ক তাকে দেখতে পায় না। অন্যদিকে মরিন এবং জ্যাক এগিয়ে যেতেই সামনের লন্ড্রি রুম থেকে বাইরে যাওয়ার একটি গেট যখনই খোলে তখন তারা ভেতরে জমা হওয়া সব জল বেরিয়ে আসে, যার মধ্যে বহু লোকের মৃতদেহ ছিল। হঠাৎই অটোমেটিকলি উল্টা দিকের গেটটি বন্ধ হয়ে যায়। মার্ফি এবং জ্যাক ভয়ে সেখান থেকে অন্যদিকে পালায়। তারা যখন অন্য রুমে যায়, জ্যাক একটি খুব লাক্সারিয়াস পুরনো গাড়ি দেখতে পায়। এটা বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যাবে, কিন্তু মার্ফির এখানে কিছু গোলমাল বলে মনে হয়, তাই সে আর একটুও সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই অন্য একটি রুমে তারা কিছু একটা নড়াচড়া করতে দেখে। তারা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যেতেই যখন জিনিসটি উপর থেকে সরিয়ে দেওয়ার পর তারা এমন একটি জিনিস দেখতে পাবে তারা কখনোই কল্পনা করতে পারেনি। তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা বিশ্বাস করতেই পারেনি তারা এমন একটি জিনিস দেখতে পাবে, কারণ সেখানে সোনায় ভরা একটি বাক্স পড়েছিল, যার মানে জ্যাকের কথাই সত্যি। এটা দেখে মরিন দ্রুত তার বাকি টিম মেম্বারদের এখানে ডেকে নেয়। যখন সবাই এখানে পৌঁছায় তখন জিনিসপত্রগুলো সরানোর পর তারা একই ধরনের 9টি বাক্স খুঁজে পায়। প্রতিটা বাক্সে 28টি সোনার প্লেট ছিল। সবার তো আর খুশির ঠিকানাই থাকে না, কারণ তারা সবাই রাতারাতি ধনী হয়ে গিয়েছিল। এত বড় গুপ্তধন খুঁজে পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই জাহাজটিকে এখানেই ছেড়ে দেবে এবং শুধু সোনা এখান থেকে নিয়ে যাবে, কারণ তারা যত পরিমাণে সোনা পেয়েছিল এই সোনা বিক্রি করলে তারা আজীবন ঘরে বসে খাবে। এরপর তারা সমস্ত সোনার বাক্সগুলি ওই জাহাজ থেকে নিয়ে তাদের টাগবোর্ডে রেখে দেয়। এখন যেহেতু তারা গুপ্তধন পেয়েই গেছে, তাই এখানে তাদের আর কোনো কাজ নেই। এখান থেকে বেরোনোর প্রস্তুতি নিতে থাকে। টাগবোর্ডটি চালানোর জন্য ক্যাপ্টেন সেই ইঞ্জিন রুমটি পরীক্ষা করে দেখতে শুরু করে। তবে সেই সময় আমরা দেখতে পাই যে বোটে রাখা সিলিন্ডার ভালভ আপনা আপনি চালু হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই বাতাসে গ্যাস ছড়িয়ে পড়ে। অন্যদিকে মরিন আরও একবার সেই মেয়েটিকে দেখতে পাই যে তার দিকে দ্রুত গতিতে ছুটে আসছিল, যেন সে মরিনকে কিছু বলতে চাইছিল, কিন্তু তখনই কেউ তাকে ধরে নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এদিকে মার্ক ইঞ্জিন চালু করে দেয়। তখনই সিলিন্ডার থেকে বেরোনো গ্যাসের কারণে পুরো বোটে একটি খুব বড় বিস্ফোরণ হয়, যার ফলে টাগবোর্ডের ক্যাপ্টেন দুর্ভাগ্যবশত আগুনে পড়ে মারা যায়। কোন রকমে মার্ফিউ মার্ককে বাঁচিয়ে নেয়। তখন এরা সমুদ্রের মাঝ বরাবর একটি পুরনো জাহাজ আটকে পড়ে। বাইরের কারো সাথে তারা যোগাযোগ করতে পারবে না, কারণ সম্পূর্ণ রেডিও সিস্টেমটি টাগবোর্ডের সাথে জলের তলায় তলিয়ে গেছে। তাহলে কিভাবে তারা এখান থেকে বেঁচে ফিরবে, এই বিষয় নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় ছিল। মার্ক তার হবু স্ত্রীর ছবি দেখে দুঃখিত হয়ে পড়ে, কারণ মাত্র 2 সপ্তাহ পরে তাদের বিয়ে হওয়ার কথা ছিল এবং এখন তার মনে হয় যে তারা আর কখনোই এই জাহাজ থেকে বেঁচে ফিরতে পারবে না। নানান রকম চিন্তায় সে ভেঙে পড়ে এবং সেখানে থাকা বহু বছরের পুরাতন একটি মদ খেতে শুরু করে। অন্যদিকে মরিন একটি বিষয় নিয়ে চিন্তিত ছিল, কেন বারবার সে সেই মেয়েটিকে দেখছি। আসলে কি রহস্য লুকিয়ে আছে এই জাহাজে? এই সব প্রশ্ন তাকে আর স্থির রাখতে পারে না। এই কারণে মরিন সেই মেয়েটির সম্পর্কে জানার চেষ্টা শুরু করে। সে জাহাজের অনেক পুরাতন নথিপত্রের মধ্যে যাত্রীদের সব নাম চেক করতে শুরু করে, যার থেকে সে জানতে পারে যে মেয়েটি যে ছিল সেই মেয়েটির নাম হচ্ছে কেটি। এরপর মেয়েটি তার রুম খুঁজতে খুঁজতে করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রত্যেকটি গেট অটোমেটিকলি খুলে যেতে থাকে এবং একটি ঘর থেকে কিছু একটা আওয়াজ হয়, যেন কেউ তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে।
তখনই সেখানে একটি রুমের গেট খুলে যায় এবং সেটাই ছিল ওই ছোট্ট বাচ্চা মেয়েটির ঘর। চারদিকে ছোট ছোট পুতুল এবং অনেক বাচ্চার জাঁকজমকপূর্ণ কাপড় চোপড় রাখা আছে। দেখতে দেখতে যখন সে আলমারিটিকে খোলে ঠিক তখনই সে ভয়ে চমকে ওঠে। তার মধ্যে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সে যে এই রকম কিছু দেখতে পারবে সে কখনোই কল্পনা করতে পারেনি। কোনো মতে মরিন নিজেকে সামলিয়ে নেয় এবং সেই কঙ্কালের গলায় একটি লকেট ঝোলানো ছিল। তার গলার ঝোলানো লকেটটি খুলে দেখে তার মধ্যে সেই ছোট মেয়েটির বাবা মায়ের ছবি। তখনই কেটির আত্মা পিছন দিক থেকে তাকে ডাকে। সে চমকে ওঠে। কেটি বলে সে যেন লকেটটিকে বন্ধ না করে। অনেক বছর পর সে তার বাবা মাকে দেখছে। এসব দেখে মরিনের তখনও বিশ্বাস হচ্ছিল না যে সে একটি মৃত মেয়ের সাথে কথা বলছে। আর যখন সে রকেটটি কেটির হাতে তুলে দিতে যায় তখন রকেটটি কেটির হাতের আর পার হয়ে যায়। এইবার মরিনের বিশ্বাস হয় যে এই মেয়েটি কোনো মানুষ নয়, বরং এটি এখন আত্মা। তখন কেটি মরিনকে জানায় যে এই জাহাজে আরো অনেক আত্মা বন্দী আছে এবং সেই লোকটিকে না মারা পর্যন্ত এই আত্মাগুলো এখান থেকে মুক্তি হতে পারবে না। তখন মরিন কেটিকে জিজ্ঞাসা করে সেই লোকটি কে যে তোমাদের বন্দী করে রেখেছে। কেটি যেই মরিনকে সেই লোকটি সম্পর্কে বলতে যায় তখন হঠাৎ ছাদের উপরে কিছু অদ্ভুত জিনিস বের হতে শুরু করে যা পুরো ঘরে ছড়িয়ে যেতে থাকে। এটি দেখে কেটি ভয় পেয়ে যায় এবং সে মরিনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই জাহাজ ছেড়ে পালিয়ে চলে যাও, না হয় তোমরা সকলে এই জাহাজের ভিতরে মারা যাবে। এরপর কেটি গায়েব হয়ে যায়। অন্যদিকে মার্ক পুরো বোতলের মদ খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করে। হঠাৎই তার আশেপাশে পড়ে থাকা সমস্ত টেবিল এবং চেয়ার নড়তে শুরু করে। দেখতে দেখতে আশেপাশের সব ঠিক হয়ে যায় এবং নতুন হয়ে যায় এবং 40 বছর আগে এই জাহাজের যে লোকেরা মারা গিয়েছিল তারা আবার মার্কের সামনে জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকে। দেখা যায় যে মার্ককে উদ্দেশ্য করে সবাই হাততালি দিতে শুরু করে। প্রথম দিকে মার্কের কাছেও ব্যাপারটা অদ্ভুত লাগে, কিন্তু তারপর সে ভাবে এই সব কিছু হয়তোবা মদের কারণে হচ্ছে। তবে পরের মুহূর্তেই সেই লেডি সিঙ্গারকে দেখানো হয় এবং লেডি সিঙ্গার মার্কের কাছে আসে। সে মার্কের সাথে ইন্টিমেট হতে শুরু করে। লেডি সিঙ্গারটি পুরোপুরি মার্ককে বশ করে তার পিছনে লাগিয়ে দেয়। বোকা মার্ক বুঝতেই পারে না যে এই সিঙ্গার তাকে ফাঁদে ফেলছে এবং এরা কেউই জীবিত নয়। সেই লেডি সিঙ্গার জাহাজের একবারে কিনারা দাঁড়িয়ে মার্ককে তার দিকে ডাকতে থাকে। সিঙ্গারকে পাওয়ার লোভে মার্ক তার দিকে এগিয়ে যেতেই শরীরের আরপার হয়ে উপর থেকে নিচে পড়ে মারা যায়। অন্যদিকে মার্ফিকে দেখানো হয় সে ওই জাহাজের ক্যাপ্টেনের রুমে বসেছিল। তখনই সে দেখে যে টেবিলের উপরে মদের বোতলটি আপনা আপনি সরতে শুরু করেছে। হঠাৎই তার সামনে ক্যাপ্টেনের আত্মা এসে যায়। ভাইরে ভাই, এটা দেখে মরিন খুব ঘাবড়ে যায়। তখন জাহাজের এই ক্যাপ্টেন তাকে গ্লাসে মদ ঢেলে খেতে বলে। একই সাথে সে তাকে একটি ছবি দেখায়। ছবিটি ছিল একটি পুরাতন জাহাজের নাম ছিল লোরেলাই। ক্যাপ্টেন জানায় যে আজ থেকে বহু বছর আগে আমাদের কাছে সমুদ্রে ভেসে একজন লোক এসেছিল। সে লোরেলাই জাহাজের যাত্রী ছিল এবং সে তার জাহাজের কথা আমাদের বলেছিল। সে বলেছিল যে লোরেলাই জাহাজটি বিপদের মধ্যে আছে এবং সেটি ডুবতে শুরু করেছে। তবে সেই জাহাজে অনেক ধনগুপ্ত লুকিয়ে আছে। যখন আমরা লোরেলাই জাহাজটিকে উদ্ধার করি তখন আমরা সত্যিই সেই সমস্ত ধনগুপ্ত পেয়ে যাই। তবে সেই জাহাজে কেউই আর বেঁচে ছিল না, তারা সবাই মারা গিয়েছিল একমাত্র ওই ব্যক্তি ছাড়া। এরপর ক্যাপ্টেন মার্ফিকে ওই ব্যক্তির ছবি দেখে বলে যে এই সেই লোক যে আমাদের বলেছিল যে লোরেলাই জাহাজে অনেক ধনগুপ্ত আছে। মার্ফি সেই লোকটির ছবি দেখে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সেই লোকটি আর কেউ নয় বরং জ্যাক ছিল এবং এই ছবিটি ছিল 40 বছরের পুরনো। 40 বছর পেরিয়ে যাওয়ার পরও আজও তার বয়সের কোনো পরিবর্তন হয়নি। ছবিটি তাকে ঠিক তেমনি দেখাচ্ছিল যেমন সে বর্তমানে দেখতে। তাহলে জ্যাক আসলে কে? সে তো মানুষ হতে পারে না, আর মানুষ এত বছর জীবিত থাকতে পারে না। তারপর মার্ফি বুঝতে পারে যে জ্যাক কোনো মানুষ নয়, সে হয়তো কোনো শয়তান। এইসব জানতে পেরে মার্ক দ্রুত তার টিমকে জাহাজ থেকে বের করে নিয়ে যেতে চায়। তাড়াতাড়ি সে তার সঙ্গীদের খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ একটি আগুন পোড়া মানুষের আত্মা তার সামনে চলে আসে। আর এটা হলো তাদের ডাকবোল্ডের ওই ক্যাপ্টেন যে গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণে মারা গিয়েছিল। তারপর মার্ফি এবার বিশ্বাস করতে শুরু করে যে পুরো জাহাজটি অভিশপ্ত ছিল। এখানে একবার মানুষ আসলে আর বেঁচে ফিরতে পারবে না। সে মার্ফির দিকে এগিয়ে আসতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য মার্ফি দৌড়াতে থাকে, কিন্তু তখনই তার সামনে মরিন চলে আসে। ওই আত্মা সাথে সাথে গায়েব হয়ে যায়। কিন্তু মার্ফি মরিনের চেহারায় ওই মরে যাওয়া ক্যাপ্টেনের মুখ দেখতে পায়। তাই মার্ফি তাকে আত্মা ভেবে নিজের প্রাণ বাঁচানোর জন্য তার উপর আক্রমণ করে। মরিন নিজেকে বাঁচানোর জন্য তার পায়ে আঘাত করে,
তবে এতেও মার্ফি থামে না, সে আবারও মরিনের উপর আক্রমণ করার জন্য উঠে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই মরিনকে মারার আগেই পিছন দিক থেকে জ্যাক এসে লোহার রড দিয়ে মার্ফির মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্যাক যে একজন শয়তান সেটা মার্ফি ছাড়া কেউই জানতো না। আর এই মুভির ভিতর এমন কিছু টুইস্ট আসতে চলেছে যে আমরা সেটা দেখে হতবাক হয়ে যাব। কি বন্ধুরা, এত কষ্ট করে এতক্ষণ আপনাদের জন্য গল্প বানালাম, আপনারা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? প্লিজ সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অশুভ কিছু উদ্দেশ্য ছিল সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। জ্যাকও বুঝতে পেরেছিল যে মার্ফি তার সব সত্য জানতে পেরে গেছে, তাই সে মার্ফিকে তার পথ থেকে সরানোর জন্য সবাইকে তার বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে। সে বলে মার্ফির যদি জ্ঞান ফেরে তাহলে সে আবার আমাদের ক্ষতি করতে পারে, তাই তাকে আমাদের কোথাও আটকে রাখা উচিত। তাই তারা সবাই মার্ফিকে একটি ট্যাঙ্কের মধ্যে বন্ধ করে রাখে। তাই সে বলে এবার যেভাবেই হোক এখান থেকে তাদের বেঁচে ফিরতে হবে। কিন্তু তাদের বেরোনোর কোনো রাস্তা ছিল না, এর আগেই তাদের টাক বোল্টে ডুবে গেছে। এবার তারা কি করবে এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয় এবং তারপর তারা সিদ্ধান্ত নেয় এই জাহাজটি তারা যেভাবেই হোক মেরামত করে এখান থেকে নিয়ে যাবে। আর এখন এটাই তাদের বেঁচে ফেরার পথ বলে মনে করে। তারা প্ল্যান অনুযায়ী জাহাজ মেরামত করার কাজে লেগে যায়। দ্রুত তারা জাহাজের যেই জায়গাটি দিয়ে জল আসছিল সেই জং পড়া অংশটি ওয়েল্ডিং করে বন্ধ করে দেয় এবং পাম্পের সাহায্যে জাহাজের ভিতরের জমা জল সব বাইরে বের করতে শুরু করে। মার্ফি তখন দেখে তাদের একজন সদস্য কোনো খোঁজ খবর নেই। মার্ক সে কোথায়? তাকে তো অনেকক্ষণ ধরেই দেখা যায় না। তাই মার্ফি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন আবারও সেই বাচ্চা মেয়েটির আত্মা তার সামনে আসে। সে বলে তুমি যাকে খুঁজতেছো সে মারা গেছে, সে আর বেঁচে নেই। এই বলে সে তাকে তার মৃতদেহটি দেখায়। তারপর কেটি তাকে বলে আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই বলে যখন সে মরিনের কাঁধে হাত রাখে তখন সে 1962 সালে সেই রাতে চলে যায়। সেই রাতে জাহাজে উপস্থিত সমস্ত লোককে খুব নির্মমভাবে হত্যা করেছিল। আর এই সব কিছু করেছিল একটি গ্রুপ, যার উদ্দেশ্য ছিল এই জাহাজে থাকা সমস্ত সোনা চুরি করা। এই গ্রুপ খাবারে বিষ মিশিয়ে অনেকেই মেরে ফেলেছিল এবং কিছু লোককে ধারালো তার দিয়ে 2 টুকরো করে দেয়া হয়েছিল। আর কিছু লোকজনকে এই সুইমিং পুলে গুলি করে অনেকভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল। কিন্তু সেখান থেকে কেটিও বেঁচে ফিরেছিল না। কেটিকে তার রুমে নিয়ে গিয়ে আলমারির মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল। আর এর সব কিছুর পিছনে ছিল সেই লেডি সিঙ্গার, যে সোনা লুট করার জন্য এই পুরো পরিকল্পনা তৈরি করেছিল এবং তার লোকদের সাহায্যে সে জাহাজে উপস্থিত সমস্ত লোককে মেরে ফেলেছিল। জাহাজের অফিসারও লেডি সিঙ্গারের সাথে মিলেছিল। লেডি সিঙ্গারের ইশারায় সে তার নিজেদের সঙ্গীদেরও মেরে ফেলে, কিন্তু সে জানতো না এর মূল আসল রহস্য কি। যেই সে ঘুরে দাঁড়ায় লেডি সিঙ্গার তাকেও গুলি করে মেরে দেয়। ওই লেডি সিঙ্গার মনে করে যে এই সমস্ত সোনা এখন তার, কারণ সে জাহাজে উপস্থিত সবাইকে মেরে ফেলেছিল। ভাইরে ভাই, এখন দেখা যায় বাপের উপরেও বাপ আছে। তারপর সে তখনই একজন রহস্যময় মানুষকে দেখতে পায়। সে এই পুরো খেলার মাস্টার মাইন্ড ছিল। সে লোহার শিকল দিয়ে শেষমেশ লেডি সিঙ্গারকেও ঝুলিয়ে মেরে ফেলেছিল। কেটি মরিনকে সবকিছুই দেখাচ্ছিল। এই গল্পের মাস্টার মাইন্ডকে দেখে মরিন হতবাক হয়ে যায়, কারণ সেই লোকটি আর কেউ নয় বরং জ্যাক, যে তাদের সোনার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। এমনটাই সে 1962 সালে করেছিল। সবার মধ্যে সোনার লোভ তৈরি করে একে অপরকে দিয়ে খুন করাচ্ছিল এবং একইভাবে তাদেরকেও ওই জাহাজে আনা হয়েছিল। এছাড়াও জাহাজটিতে বড় বড় ফুটো হয়ে যাওয়ার কারণে জাহাজটি ধীরে ধীরে জলে ডুবে যাচ্ছিল। তাই জাহাজটিকে ঠিক করার জন্য এমন কিছু লোক দরকার ছিল যারা জাহাজটিকে ওই ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে। তাই জ্যাক চালাকি করে তাদেরকে এখানে নিয়ে আসে। আর এখন জাহাজটি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। তাই জ্যাকের এখন এই লোকদের আর কোনো দরকার ছিল না। তাই সে এখন সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। এই সব বুঝতে পেরে মরিনের মনে পড়ে যায় জ্যাকের কথা শুনে মার্ফিকে ট্যাঙ্কে বন্ধ করে রেখেছিল। মরিন দ্রুত তার জীবন বাঁচাতে তার কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ট্যাঙ্কে জল ভরে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে গিয়েছিল। সে তাকে বাঁচানোর জন্য ট্যাঙ্কের কাজ ভাঙার চেষ্টা করে, তবে ট্যাঙ্কের কাজ এতই মজবুত ছিল যে কোনো রকম সে ভাঙতে পেরেছিল না। তখন মরিন একটুও দেরি না করে ডস নামের আরেকটি সাথীর কাছে ছুটে চলে যায়। মার্ফি ডসকে জ্যাকের সব সত্য কথা বলে দেয় এবং বলে যে জ্যাককে তুমি যেখানেই দেখতে পাবে সেখানেই গুলি করে মেরে ফেলবে। তখনই সে তাদের আরেক সাথী মুন্ডারকে দেখতে পায় না, কারণ সে পাম্প খারাপ হওয়ার কারণে জলের নিচে সেটিকে ঠিক করার জন্য গেছে। এটি শোনা মাত্রই মরিন দ্রুত সেখানে ছুটে চলে যায়, কারণ সে জানে ওই সবকিছুই আসলে জ্যাকের চাল ছিল। এদিকে মরিন চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জ্যাক ডসের সামনে আসে। মরিনের কথা মতো ডস জ্যাককে বলে ওইখানে দাঁড়িয়ে যেতে, নিজের জায়গা থেকে একেবারে না নড়ার কথা বলে। সে বলে জায়গা থেকে একেবারেই নড়বে না।
তোমার সকল সত্য আমরা জেনে গেছি। এই শুনে জ্যাক বুঝতে পারে যে মরিন তাকে সব সত্য কথা বলে দিয়েছে। তখন জ্যাক ডসকে কথার মাধ্যম দিয়ে ভুলিয়ে ভালিয়ে তার টস দিয়ে বন্দুক নিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডস জ্যাকের চালাকি বুঝে ফেলে এবং সে সাথে সাথেই জ্যাকের উপর গুলি চালায়, যার ফলে জ্যাক দূরে ছিটকে পড়ে এবং সেখানেই মারা যায়। আর অন্যদিকে মরিন মুন্ডোরকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছাতেই এক মর্মান্তিক দৃশ্য দেখতে পেল। ইঞ্জিনের রুমের জল ভরে যাওয়ার কারণে সেই জল বার করার সময় হঠাৎই এমনিতেই ইঞ্জিন চালু হয়ে যায় এবং সেই ইঞ্জিনে ফেসে গিয়ে তার শরীরের অনেকগুলি অংশ টুকরো টুকরো হয়ে যায়। তাদের টিমের সকল সদস্যরাই মারা গেছে, শুধুমাত্র ডস এবং মরিনই বেঁচে আছে। আর এই সব কিছুই এই জাহাজের কারণেই হচ্ছে, সেটা মরিন বুঝতে পারে। তাই সে সিদ্ধান্ত নেই সে এই জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এই ভেবে সে জাহাজের প্রতিটি কোণে বোমা ফিট করতে শুরু করে। সব বোমা ফিট করার পর ঠিক তখনই তার কাছে ডস আসে। ডস মরিনকে জানায় যে সে জ্যাককে মেরে ফেলেছে। এই শুনে ওই মেয়েটি বলে জ্যাকের মৃত্যু নেই, সে একজন শয়তান, কারণ জ্যাক তো মানুষই নয়। আমাদের এই পুরো জাহাজটিকে ধ্বংস করতে হবে, যাতে জ্যাক আমাদের মতো অন্য কোনো মানুষকে এখানে এনে না ফাঁসাতে পারে, এবং জ্যাক যত আত্মাকে এই জাহাজে বন্দি করে রেখেছে তারা সবাই মুক্ত হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার হলো ডস এখানে রেগে মরিনকে বোঝাতে শুরু করে। সে বলে যে আমাদের জাহাজটি ধ্বংস করা উচিত হবে না, আমরা জাহাজটিকে কেন ধ্বংস করব? এভাবে জাহাজের সমস্ত সোনা তো নষ্ট হয়ে যাবে, তাহলে তো আমরা আর সোনাই পাবো না, খালি হাতে আমাদের ঘরে ফিরে যেতে হবে। তখন মরিন বলে এই সোনা আসলে জ্যাকের একটি চাল, আমরা এখান থেকে কখনোই এই সোনা নিয়ে যেতে পারবো না, তাই আমাকে যেভাবেই হোক এই জাহাজটিকে ধ্বংস করতে হবে। তখনই জ্যাক এমন কিছু দেখে যে তার চোখ একেবারেই ছানা বড়া হয়ে যায় এবং চোখ দুটা উল্টে যায়। ঠিক তখনই দেখা যায় এটি ডস নয়, বরং এটা হলো জ্যাক। জ্যাক বুঝতে পারে যে মার্ফি কোনোভাবেই তার কথা শুনবে না, তাই জ্যাক তার আসল রূপে ফিরে আসে। তার মানে জ্যাক ডসকেও মেরে ফেলেছে। তখন জ্যাক বলে তুমি যেভাবে সমুদ্রে ফেসে যাওয়া জাহাজগুলোকে জমা করো, ঠিক এভাবেই আমি আত্মাদেরকে জমা করি, তাদেরকে আমি এখানে গোলাম করে রাখি, আর এই সব কিছুই আমি ডেমনের জন্য করি। প্রথমে আমি মানুষই ছিলাম, তবে অনেক পাপ করার কারণে আমার মৃত্যুর পর ডোমেনরা আমাকে এই কাজ দিয়েছে। আমার কাজ হলো মানুষকে দিয়ে পাপ করিয়ে তাদেরকে মেরে ফেলা এবং তাদের আত্মাকে সংগ্রহ করে ডেমনের কাছে পৌঁছে দেওয়া। এখন তুমি যদি আমাদের এই জাহাজ ধ্বংস করে দাও তাহলে আমার মিশন অসম্পূর্ণ থেকে যাবে, তাই তুমি এই জাহাজটিকে ধ্বংস করো না। এই বলে সে মরিনকে একটি সুযোগ দেই যে তুমি চলে যেতে পারো, আমি তোমাকেই কখনোই মারবো না, কিন্তু বিনিময়ে তোমাকে এই জাহাজটি ছেড়ে দিতে হবে। কিন্তু মরিন তার কোনোভাবে এই কথাগুলো শুনতে রাজি ছিল না। তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল। জ্যাক একটি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে, সে নিচে পড়ে যায়। জ্যাক তাকে জলের নিচে দম বন্ধ করে মারার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত কেমন যেন সে ওইখান থেকে ছাড়া পেয়ে যায়। সে তার হাতের কাছে একটি তীর পেয়ে যায় এবং ওই তীর দিয়ে ওই বোমের রিমোটের উপর নিশানা লাগায়। তার সাথে সাথে সে জলে ঝাঁপ দেয়। তখন জাহাজটি একটি খুব বড় বিস্ফোরণ হয়। জোরালো বিস্ফোরণের কারণে জাহাজের জল ভরতে শুরু করে এবং জাহাজ আস্তে আস্তে সেখানে ডুবতে শুরু করে। তারপর মেয়েটি জলের ভিতরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক তখনই কেটির আত্মা সেখানে চলে আসে এবং সে মরিনের হাত ধরে তাকে জলের উপর উঠে আসার রাস্তা দেখিয়ে দেয়। তখন মরিন দেখে যে জ্যাক যত আত্মাকে বন্দি করে রেখেছিল সেই সব আত্মা মুক্তি পেয়ে গেছে। তারপর কোনো রকম মরিন অনেকটা কষ্টে জলের উপরে উঠে আসে, আর ওইখানে যত আত্মা বন্দী ছিল তারা সবাই জ্যাকের দাস ছিল, তবে শুধু কেটির আত্মা এবং জাহাজের ক্যাপ্টেন তাদের দাস করতে পারেনি, কারণ তারা খুবই পবিত্র ছিল এবং ভালো মানুষ ছিল, যার কারণে জ্যাক তাদের উপর বেশি নিয়ন্ত্রণ করতে পারেনি। তার কারণে কেটি এবং ক্যাপ্টেনের আত্মা বারবার তাদের সাহায্য করতে পেরেছিল। মরিন কোনো রকম একটি বক্সের সাহায্যে সমুদ্রের উপরে ভাসতে থাকে। রাত কেটে সকাল হয়ে যায়। সৌভাগ্যবশত একটি জাহাজ তাকে ভাসতে দেখে উদ্ধার করে নেয়। যখন তাকে বন্দরে আনা হয় তখন সে তার অ্যাম্বুলেন্স থেকে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে জ্যাক এখনো জীবিত এবং সে জাহাজের যত সোনা ছিল ওই সোনা অন্য একটি জাহাজে নিয়ে যাচ্ছে, যাতে সে আরও সেই সোনার লোভ দেখিয়ে মানুষকে মারতে পারে এবং তাদের আত্মাকে বন্দি করতে পারে। এর সাথে সাথেই এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদের মতামত জানাবেন। যদি আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো মুভি এক্সপ্লেইন নিয়ে। আপনাদের সাপোর্ট আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং কোন মুভিটি এক্সপ্লেইন চাই সেটি কমেন্টে বলুন। সবাইকে ধন্যবাদ। টেক কেয়ার। দেখা হবে পরের কোনো ভিডিওতে।